নমস্কার, নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের স্বাগত জানাই। অনেক সময় উচ্চ মাধ্যমিকের পরে ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা দিশাহারা হয়ে পড়েন যে তারা কোন বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোকে পছন্দের তালিকায় রাখবেন। সেক্ষেত্রে কিন্তু শিল্পের সঙ্গে শিক্ষার একটা মেলবন্ধন ঘটিয়ে আমাদের সামনে আধুনিকতার মোড়কে শিক্ষা পদ্ধতিকে নতুন রূপে এনে দিয়েছে জেআইএস ইউনিভার্সিটি। তাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সুকান্ত শেখর ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে স্বাগত। বায়োসায়েন্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, তাকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর বিদিশা ভবানী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিএস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। কথা বলে নেব আপনাদের সঙ্গে। একেবারে শুরুতেই জানতে চাইবো যে জেআইএস ইউনিভার্সিটির পথ চলা খুব বেশি দিনের নয়, কিন্তু স্বল্প দিনের মধ্যেই আপনারা যে সাফল্যের নজির সৃষ্টি করতে পেরেছেন, কোন কোন কোর্স এই মুহূর্তে আপনাদের ইউনিভার্সিটিতে রয়েছে? জেআইএস ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়েছে 2015 সালের ফেব্রুয়ারি মাসে। তো তখন অল্প কয়েকটি ডিপার্টমেন্ট দিয়ে শুরু, তারপরে এখন 2025-এর মানে 2025 সালে দাঁড়িয়ে আমাদের মেন কন্ট্রিবিউটিং যে ডিপার্টমেন্টগুলো সেটা আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এছাড়াও আমাদের বায়োসায়েন্স ডিপার্টমেন্ট স্যার অলরেডি আছেন আমাদের সাথে, ল ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট বি ফার্ম মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি, বি ফার্ম এবং বিএমএলটি যেটা ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এম ফার্ম, ডি ফার্ম ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাজ ওয়েল অ্যাজ পিএইচডি প্রোভাইড করছে। এছাড়া আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টকে মানে আমি রিপ্রেজেন্ট করছি, সেখানে আমাদের বিটেকের স্পেশালাইজেশন আছে, মোটামুটি 5টা স্পেশালাইজেশন কারেন্টলি এখন রানিং। এছাড়া এমটেক এবং বিসিএ, এছাড়া পিএইচডি আমাদের অফার করা হচ্ছে। এছাড়া ল ডিপার্টমেন্টে আমাদের এলএলবি, এলএলএম মানে ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, আর তার সাথে পিএইচডি এবং একটা ইন্টিগ্রেটেড ডিগ্রি যেটা বিবিএ এলএলবি আমাদের অফার করা হচ্ছে। এছাড়া স্যারেদের মানে বায়োসায়েন্স ডিপার্টমেন্ট থেকে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি এই দুটো স্পেশালাইজেশনের বিএসসি এমএসসি ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ পিএইচডি। তো মোটামুটি এতগুলোতে আমরা উপনীত হতে পেরেছি 2025। এই যে এতগুলো কোর্সের কথা বললেন, একেবারে শুরুর দিন থেকেই কি এই সবকটা কোর্স চালু ছিল নাকি এক এক করে আস্তে আস্তে মানে প্রথমে ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্ট দিয়ে শুরু, তারপরে আস্তে আস্তে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, মানে সেখানেও যে সব স্পেশালাইজেশন অ্যাভেলেবেল ছিল সেই সময় তা নয়, আস্তে আস্তে আমরা স্পেশালাইজ কোর্সগুলো ইন্ট্রোডিউস করি। আরও আমাদের কিছু মানে ফিউচার ভিশনে আছে যে বিটেকেরও আরও 2টো স্পেশালাইজেশন করার কথা ভাবা হচ্ছে, বাট নট ইয়েট অ্যাপ্রুভড। তো সেই জন্য এখন ওটার ব্যাপারে কথা না বলে মানে আপাতত আমরা 5টা স্পেশালাইজেশন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টকে মানে অফার করছি, বায়োসায়েন্সের 2টো স্পেশালাইজেশন অফার হচ্ছে, আর ফার্মেসি ডিপার্টমেন্টেও ওখানে 2-3টে স্পেশালাইজেশন অলরেডি রয়েছে। তো মানে আশা করি যে আরও যত বছর যাবে আমরা আরও স্পেশালাইজেশন এবং আরও কোর্স আমরা ইন্ট্রোডিউস করাতে পারবো। এই যে আপনি বললেন স্পেশালাইজেশন কোর্সগুলো রয়েছে আপনাদের, এগুলো কি মানে বাজারে ছাত্রছাত্রীদের কি ধরনের চাহিদা রয়েছে বা শিল্প ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি রকম চাহিদা রয়েছে সেটার কথা মাথায় রেখেই এই কোর্সগুলোর কথা ভাবা হয় নিশ্চয়ই? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এখন ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে জব দেখে, হ্যাঁ মানে জব স্পেসিফিক পড়াশোনা হয়ে যাচ্ছে। মানে এখন সত্যি কথা বলতে শিখতে যতটা স্টুডেন্টরা আসছে তার থেকে এটা পড়লে আমি মানে চাকরি কতটা পাবো, কতটা তাড়াতাড়ি পাবো এবং তার মানে স্যালারি রেঞ্জটা কতটা হবে, তো সেই বিষয়গুলো এখন ছাত্রছাত্রীরা অনেক বেশি অ্যাওয়ার্ড এই বিষয় নিয়ে। তো তারা ওই জন্য মানে যেমন ধরুন আমাদের বিটেকের সিএসিতে এআইএমএল, ডেটা সায়েন্স, আইওটি, সাইবার সিকিউরিটি এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোর, এই 5টা স্পেশালাইজেশন সাইমালটেনিয়াসলি রানিং। তো এবার কোর মানে কি, কম্পিউটার সায়েন্স কোর ইঞ্জিনিয়ারিং যেটা হচ্ছে ওটা হচ্ছে মানে আমি যদি বলি একটা আমব্রেলার মতো, মানে ওখান থেকে আমি যে কোনো স্পেশালাইজেশনে আমি ফার্দার স্টাডিজে করতে পারি বা উইথ সার্টিফিকেশন আমি নিজের মতো করে একটা স্পেশালাইজেশন করে নিতে পারি। এবারে কেউ যদি মানে তার যদি ভিশন এতটা ভালো থাকে যে ধরুন যে উচ্চ মাধ্যমিক পড়াকালীন তার যদি একটা ইন্টারেস্ট গ্রো করিয়ে থাকে যে না আমি সাইবারের দিকটাতে যাব, তো সেক্ষেত্রে সে তখন মানে ইজিলি চুজ করতে পারে যে না ঠিক আছে আমি সাইবার সিকিউরিটি স্পেশালাইজেশন নিয়ে আমি বিটেকটা কমপ্লিট করব, দেন ওই লাইনেই আমি মানে এক্সেল করব। তো
তো সেক্ষেত্রে তার মানে রোডটা অনেকটা বেশি স্পেসিফিক হয়ে যায়, এবং এখন তো মোটামুটি সাইবার ক্রাইম যে পরিমাণে হয়ে চলেছে, তো সুতরাং সাইবার সিকিউরিটিটা অনেকটা মানে বুমিং একটা জায়গা। এবং আপনি যে ডেটা সায়েন্সের কথা বললেন, ও ডেটা সায়েন্স তো একটা হিউজ মার্কেট, এআইএমএল, ডেটা সায়েন্স বোথ, মানে এখন আইওটি, মানে ইনফ্যাক্ট আইওটি নিয়েও এখন এত বেশি আমরা স্মার্ট হয়ে যাচ্ছি, মানে মানুষ কতটা স্মার্ট হচ্ছে, মানে টেকনোলজি স্মার্ট হয়ে যাচ্ছে। তো সেই দিকে দেখতে গেলে আইওটি নিয়েও মানে স্পেশালাইজেশনটা খুব মানে বাজার ভিত্তিক আর কি, মানে মার্কেটে তার চাহিদা ভিত্তিক যে একটা মানে বাজার রয়েছে, তো সেইখানেও ছাত্রছাত্রীরা ভাবছে যে না, ওইখানে আইওটি নিয়ে যদি আমি পড়ি তাহলে সেক্ষেত্রে আইওটির প্রচুর স্টার্ট আপ কোম্পানিজ কিন্তু এখন মানে গ্রো করছে, যে বিভিন্ন ডিভাইস তৈরি করা বা মানে বিভিন্ন মানে অ্যাপ্লিকেশন বেসড যে চাকরিগুলো, সেখানে ওদের ফ্লারিশ, মানে ওরা বেশি মাত্রায় মানে ফ্লারিশ করতে পারছে। স্যার যেহেতু বায়োসায়েন্সের পক্ষ থেকে আছেন, আপনার থেকে জানতে চাইবো যে বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের একটা পরবর্তী সময়ে তাতে একটা মানে ভীষণভাবে হ্রাস তৈরি হয়েছে। হ্যাঁ, তো সেটা নিয়ে যদি একটুখানি বলেন। দেখুন, মানে বায়োটেকনোলজি যেটা আছে সেটা অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি বলুন কি মাইক্রোবায়োলজি বলুন, এটা হলো একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে কোভিড যেটা রয়েছে, কোভিডের সময়তে ওটা আমাদেরকে অনেকগুলো লার্নিং এক্সপিরিয়েন্স দিয়েছে। এখন সেই সময়তে কি হয়েছে যে আমাদের যে আছে ওখানতে মানে আমরা অনেকগুলো চ্যালেঞ্জেসের মুখে পড়ে গিয়েছিলাম। সেই চ্যালেঞ্জেসগুলো কী কী ছিল? একটা হলো ডায়াগনোসিস, সেকেন্ডটা হলো ট্রিটমেন্ট, তারপরেতে যে রয়েছে প্রিভেনশন। তো এইসব জিনিসগুলো যে রয়েছে, তো এইসব জিনিসগুলো করার জন্যে তখন সেই জন্য আমাদের ওই রকম নলেজেবল একটা টিম দরকার ছিল, মানে একটা মানে ট্রেন্ড পার্সোনাল সেটা দরকার ছিল, আর ইভেন আছে এখনও। তো সেই সময়তে আপনার মাইক্রোবায়োলজি বলুন, বায়োটেকনোলজি বলুন, কিংবা আপনার যে বিএমএলটি, যে ল্যাব টেকনিশিয়ানস যে কোর্সেসগুলো যেগুলো হচ্ছে, তো সেই সব কোর্সেসগুলো যে রয়েছে তার একটা বুম চলে আসে। আর ইনফ্যাক্ট ইট ইজ কন্টিনিউইং, কেননা যে ডিজিজেসগুলো যেগুলো আমরা দেখছি, ওই ডিজিজেসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ইভলভ করে চলেছে। এখন আমরা বলছি যে কোভিডটা যে আছে, মানে আমরা অনেকটা ইউজ টু হয়ে গেছি কোভিডেতে, কিন্তু যদি দেখেন কোভিড কি চলে গেছে? কোভিড যায়নি, কোভিড ইজ স্টিল দেয়ার, ইট ইজ জাস্ট মুভিং অ্যারাউন্ড ইন মিউটেটেড ফর্ম। ওটা মিউটেশন হয়েছে ভাইরাসের, ওটা চারিদিকে এখনও আছে। এখন যেটার যে স্ট্রেনটা আছে ওটা তখন লিথাল নয়, কিন্তু এর পরেতে যে রয়েছে আমরা জানি না যে এরপরে কোনো এমার্জেন্সি সিচুয়েশন আমাদের সামনে, তখন এরকম সিচুয়েশন যে রয়েছে, এরকম সিচুয়েশন বারবার আসতে পারে। তো ওই জন্যে আমাদের এই মাইক্রোবায়োলজি বলুন কিংবা বায়োটেকনোলজি বলুন, যে কিংবা আপনার বিএমএলটি বলুন, কিংবা ফার্মাসির যে ডিফারেন্ট ডিসিপ্লিনস যেগুলো রয়েছে, এইগুলোর একটা কন্টিনিউয়াস একটা চাহিদা রয়েছে, একটা কন্টিনিউয়াস যে রয়েছে একটা রিকোয়ারমেন্ট আছে। তো সেইটার জন্য যে আছে, তখন সেই জন্য স্টুডেন্টদের যে রয়েছে আমাদেরকে ওইভাবে ট্রেন করার দরকার আছে, যারা এরকম এমার্জেন্সিকে যারা হ্যান্ডেল করতে পারবে। কোম্পানিজ যে রয়েছে তারাও এর দিকে ফোকাস করছে, আমরা যে রয়েছে আমরাও কন্টিনিউয়াসলি আমাদের কোর্সেসকে ইভলভ করে চলেছি, কোর্সেস রিভাইজ করছি। আমরা কোম্পানির যে রয়েছে, আমরা কোম্পানির যে আলাদা মানে ডিফারেন্ট ইন্ডাস্ট্রির যে পার্সোনাল যারা রয়েছে তাদেরকে আমরা নিজেদের বোর্ড অফ স্টাডিজে রাখি, তখন ওদের কাছে ফিডব্যাক নিয়ে যে রয়েছে কোর্সকে রিডিজাইন করতে থাকি। তখন মানে ইটস আ কন্টিনিউয়াস প্রসেস হুইচ ইজ গোয়িং অন। তো এইসব কোর্সেসগুলোতে ডেফিনেটলি কোভিডের পরে একটা বুম এসছে, আর এই বুমটা যে রয়েছে দিস ইজ গোয়িং টু স্টে, কেননা বায়োটেকনোলজি বলুন কি মাইক্রোবায়োলজি বলুন, দ্যাট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। এবং আপনি এই যে বললেন যে একটা হঠাৎ করে বুম এসছে এবং সেটা মার্কেটে থেকে যাবে অনেক দিন পর্যন্ত, কারণ পরবর্তী সময় এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতেই পারে, আমাদের হাতে সেটা নেই। তো এক্ষেত্রে কি গবেষণার দিকটাতেও মানুষের আগ্রহ বেড়েছে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অ্যাওয়ারনেসের জায়গাটা বেড়েছে অনেক বেশি? অবশ্যই মানে কোভিডটা অ্যাকচুয়ালি আমরা কোভিডটাকে দেখছি, কিন্তু শুধু কোভিডেতে এটা কিন্তু লিমিটেড নয়। যদি আপনি দেখেন, কেননা আপনি যদি চারিদিকে যদি দেখেন যে কটা সেক্টর আছে, যেরকম আপনি ধরুন এগ্রিকালচার বলুন, হেলথ কেয়ার, অবশ্যই আমরা কোভিডেতে কোভিড কামস আন্ডার হেলথ কেয়ার, মানে হেলথ কেয়ারই আসছে। তারপরেতে আপনি এনভায়রনমেন্ট দেখুন, তো চারিদিকে যদি আপনি দেখেন তাহলে একটা ক্রাইসিস চলছে। কেন এগ্রিকালচারেতে দেখুন যে আমাদের ফিল্ডসগুলো যে রয়েছে, ফিল্ডসগুলো টক্সিক হয়ে উঠছে ধীরে ধীরে,
কেন আপনার যে কেমিক্যাল পেস্টিসাইড এগুলো কেমিক্যাল পেস্টিসাইড ফার্টিলাইজার দেওয়ার পর তো মানে যে আমাদের মাটিগুলো যে রয়েছে সেটাই মানে তার ফার্টিলিটি কমে যাচ্ছে। তো সেই জায়গাতে এগ্রিকালচারাল বায়োটেকনোলজির দরকার আছে। এনভায়রনমেন্ট দেখুন, আমরা ইন্ডাস্ট্রি তো আমরা তৈরি করছি, কিন্তু ইন্ডাস্ট্রির সাথে সাথে যেটা হচ্ছে যে আমরা অনেক যে রয়েছে পলিউটেন্ট যেগুলো রয়েছে, টক্সিক কেমিক্যাল যেগুলো আছে, সেই কেমিক্যালসগুলো আমরা এনভায়রনমেন্টে রিলিজ করে দিচ্ছি। আর সেগুলো কি হবে? সেগুলো তো আলটিমেটলি আমাদের কাছেই ফিরে আসবে। তো সেইগুলোকে যে রয়েছে সেইগুলো সরানোর জন্যও যে আছে আপনার মানে মানে ওরকম ট্রেন্ড পার্সোনাল দরকার আছে, আর সমস্ত ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টও আছে সেখানেতে যে ওদের ওরকম পার্সোনাল রাখতে হয়। তখন আর তখন মানে টেকেন টুগেদার যে রয়েছে এটা কিন্তু একটা কন্টিনিউয়াসলি একটা ইভলভিং ফিল্ড যেটা আছে। আর যে প্রবলেমগুলো আমরা ফেস করছি কোনোটা কিন্তু খুব ওল্ড প্রবলেম নয়, এগুলো সব নতুন নতুন প্রবলেম আমরা পাচ্ছি। তো যেহেতু নতুন প্রবলেমগুলো নতুন, সেটার জন্য সলিউশনও নতুন হতে হবে। তো সেই নতুন সলিউশন আনার জন্য যে রয়েছে আপনার একটা রিসার্চ যে রয়েছে, রিসার্চ ফাউন্ডেশনটাও দরকার। তো সেই জন্যে ওই থ্রাস্টটাও স্টুডেন্টদের ভেতরে এখন আছে যে কী বলে যে রয়েছে আমাদেরকে রিসার্চ করতে হবে। আর আমাদের অর্গানাইজেশনে যে রয়েছে আমরা ওই প্ল্যাটফর্মটা সবসময় প্রোভাইড করার চেষ্টা করি, মানে আমরা খুব অ্যাক্টিভলি ওতে ইনভলভড আছি যে কী করে রিসার্চ প্ল্যাটফর্মটা প্রোভাইড করা যায়। এটা অনগোয়িং একটা প্রসেস, মানে স্যার যেটা বললেন যে অলওয়েজ মানে না ডেভেলপিং মোড কি না, ঠিক আছে এটা তো হয়েছে তাহলে এর থেকে বেটার কিছু করা যায় কিনা। তো সেটা সবসময় মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই সেই নিয়েই আর কি যে মানে আপ টু দ্য মার্ক, মানে কখনোই তো মানে আমরা যদি কোনোভাবে স্যাটিসফাইড হয়ে যাই তাহলে ব্যাস উই উইল স্টপ, বাট দেয়ার ইজ অলওয়েজ আ ডিস্যাটিসফ্যাকশন, নো দেয়ার হ্যাজ টু বি মোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে অলওয়েজ একটা মানে ডেভেলপিং একটা টেন্ডেন্সি, সেটা সব ডিপার্টমেন্টের প্রফেসররাই মানে শো করি এবং ছাত্রছাত্রীদের মধ্যেও সেই উৎসাহটা দেখা যায়। জেআইএস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি প্রসিডিওর রয়েছে? এমনি ফার্মেসি এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট মানে বিটেক, এরা মানে ওয়েস্ট বেঙ্গল জেই যেটা কন্ডাকশন হয় তো সেখান থেকে রিক্রুটমেন্ট হচ্ছে। এছাড়া জেআইএস ইউনিভার্সিটির নিজস্ব একটা এক্সামিনেশন হয় যেটা জেইটি, জেআইএস ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, সেটা দিতে হয়। সেটা ইউজি পিজি বোথ মানে দুটোর জন্যই অ্যাপ্লিকেবল। সেটা অনলাইনে কোনো মানে ফিস লাগে না, সেটা অনলাইনে ওরা রেজিস্ট্রি করে মানে রেজিস্ট্রেশন করে সেখানে সিলেক্ট করে কোন কোর্সে মানে এন্ট্রান্স দিতে চায়। তো সেই অনুযায়ী একটা ডেট ওদের চুজ করতে হয়, মানে গিভেন যেটা দেওয়া থাকে আর কি যে এই ডেটের পরীক্ষা হবে, তোমরা নিজেদের মতো একটা চুজ করো। তো ওরা চুজ করে এবং সেটা অনলাইন পরীক্ষা একটা কন্ডাকশন হয়। সেটা যদি কেউ জয়েন্ট এন্ট্রান্স না দিয়ে আসেন তাদের জন্য, মানে অনেক ছেলে মেয়েদেরই অনেক সময় যে জয়েন্ট এন্ট্রান্সে মানে হয় অ্যাপ্লাই করলে পারেও বা পরীক্ষা ভালো হলো না, বা সেক্ষেত্রে অনেক সময় হয় না মানে ভালো ছাত্রছাত্রীই থাকে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিন হয়তো সেটা ক্লিক করলো না বা পরীক্ষা ভালো হলো না। তো সেক্ষেত্রে তখন একটা বছর আবার লস হবে। তো সেক্ষেত্রে তখন এখন মোটামুটি মোরারলেস সব ইউনিভার্সিটি এরকম নিজস্ব একটা এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করছে। সেটা আউট অফ ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি যান তাহলে বিভিন্ন ইউনিভার্সিটি নিজস্ব একটা এন্ট্রান্স টেস্ট রাখছে এই সব ছাত্রছাত্রীদের জন্য যাদের মানে তারা হয়তো ভালো স্টুডেন্ট বাট সামহাও তারা যে সেন্ট্রালাইজ অনুমোদনও রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। তো সেখান থেকে আর কি ক্র্যাক করতে পারলো না, তো তাদের ক্ষেত্রে এটা একটা সুযোগ যে তারা এখানে একটা এক্সামিনেশান দিয়ে, এবং এটা টোটালি ফ্রি অফ কস্ট। তো এক্সামিনেশান দিয়ে যদি র্যাঙ্ক পেয়ে গেল, ভালো স্কোর করলো, তাহলে অটোমেটিক্যালি এখান থেকে কাউন্সিলিং করে তারা এন্ট্রান্স নিতে পারে। এবার এই বিটেক কোর্সগুলোর ক্ষেত্রে ধরুন কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে বা যে কোর্সটা বাঁচতে চাইছেন তারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আসছেন, কিন্তু যারা ধরুন দ্বাদশ শ্রেণীতে পিওর সায়েন্স নিয়ে পড়াশুনো করেননি, এখন আমরা দেখতে পাই যে প্যারা সায়েন্স একটা বলা হয় যে বিভিন্ন সাবজেক্টের মিক্সচার, তো এই ধরনের পড়াশোনা যারা করে এসেছেন দ্বাদশ শ্রেণীতে তারাও কি বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন আপনাদের ইউনিভার্সিটিতে? হ্যাঁ নিশ্চয়ই। মানে এটা অ্যাকচুয়ালি দেখুন, মানে যখন আমাদের তো বিভিন্ন এডুকেশন ফেয়ারে আমাদের রিপ্রেজেন্টেটিভরা যায়, তাদের মানে কোয়েরিজ থাকে প্রচুর ছাত্রছাত্রীদের। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখুন আমাদের যা সিলেবাস আছে সেই সিলেবাসটা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করা যে আমাদের কিন্তু এই সিলেবাসটা আছে। এবারে যারা ধরুন প্যারাসায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা বিটেকের ক্ষেত্রে যেরকম 4টে সেমিস্টার ওদের ম্যাথামেটিক্সটা করতেই হবে। তো সেক্ষেত্রে তারা যদি মানে সেই উৎসাহটা দেখায় যে না ঠিক আছে আমি করে নেব, তো সেক্ষেত্রে তখন আমরা একটা মানে যেটা আমি বললাম যে ইটি, তারা যদি সেটা ভালো করে পরীক্ষা দিতে পারে এবং সেটা শো করতে পারে যে না আমরা সেটা মানে কোপ আপ করে নিতে পারবো, তখন আমরা নিশ্চয়ই সেই পথটা তাদের জন্য খোলা রাখি। এবার স্যারের থেকে একটু জানতে চাইবো যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন বা ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ, হ্যাঁ আপনাদের ইউনিভার্সিটির কী রকম?
দেখুন, এটাকে যে ইন্ডাস্ট্রির যদি কথা যদি বলেন, তাহলে এক স্টেপ আমরা পেছনে যদি গিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখুন জিআইএস ইউনিভার্সিটি যে রয়েছে ওটাকে ছেড়ে দিয়ে যদি আমরা চিন্তা করি অ্যাবাউট জিআইএস গ্রুপ অ্যাজ আ গ্রুপ যদি আমরা চিন্তা করি, আমাদের এটা হলো একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড একটা গ্রুপ। সো তখন ন্যাচারালি যে আছে এর যে ইনফ্লুয়েন্সটা যে আছে আমাদের ইউনিভার্সিটির ওপরেও পড়ে, যে আমাদের ইউনিভার্সিটিটা ওই জন্য ইটস মানে ইনহেরেন্টলি আমরা কিন্তু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেডই। কেননা আমাদের যদি দেখেন গভর্নিং বডিতে আমাদের উই হ্যাভ মেম্বার্স ফ্রম ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি থেকে মেম্বাররা আছেন। আমাদের বোর্ড অফ স্টাডিজ যদি দেখেন প্রতিটা মানে এতে, সেইখানেতে যে আছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে মেম্বার্স আছেন। তারপরেতে আমাদের কি হয় যে ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা সব সময়তে মানে আমরা যে রয়েছে আমরা কনস্ট্যান্টলি ইন্ডাস্ট্রির সাথে টাচেতে রয়েছি, ওনাদের যে রিকোয়ারমেন্ট যেটা আছে সেইটার ব্যাপারে আমরা অ্যাওয়্যার থাকি যে হ্যাঁ এইটা যে ইন্ডাস্ট্রির ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, ওর রিকোয়ারমেন্ট কোথায় আছে। তো আমাদের কোর্স কারিকুলামগুলোকে আমরা ফর্মুলেট যে রয়েছে আমরা ফর্মুলেট করি, আমরা রিভাইজ করতে থাকি মানে ওর উপরে বেস করে, যে ইন্ডাস্ট্রির উপরে বেস করে যে হ্যাঁ মানে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট এটা আছে, সুতরাং আমাদেরকে স্টুডেন্টদেরকে ওইভাবে ওরিয়েন্ট করতে হবে। তাছাড়াও যেটা রয়েছে আমাদের নানা মানে আলাদা আলাদা কোম্পানির সাথে সিআরওসদের সাথে আমাদের যে রয়েছে এমওইউজ আছে। তখন সেইখানেতে কি হয় যে আমরা ওদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠাই, তারপরেতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিটস হয়, তারপরেতে ওদের নানা রকম রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে আমরা মাথায় রেখেই আমাদের সমস্ত কাজ হয়। তাছাড়া ধরুন অনেক ক্ষেত্রেই মানে প্লেসমেন্টের জন্য আসলেন বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো এবং তারা বললেন যে আমরা তোমাদের থেকে কিছু এক্সপিরিয়েন্স চাইছি, তো সেক্ষেত্রে ইন্টার্নশিপ বা এই ধরনের সুবিধা কি আছে? দেখুন আমাদের যেটা আছে সেটা হলো মানে এনইপি 2020 মানে যে রয়েছে যদি আপনি দেখেন তাহলে সেইখানেতে মানে নট অনলি রিসার্চ, ইট ইজ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। তো সেই লাইন মানে ইন লাইন অফ দ্যাট আমরা কিন্তু অনেক আগে থেকে আমরা কাজ মানে করতে শুরু করে দিয়েছি। তখন আমাদের যে মানে মাস্টার্স প্রোগ্রাম বলুন কিংবা ইভেন ব্যাচেলার্স প্রোগ্রাম বলুন, তাতে কিন্তু আমাদের একটা রিসার্চ কম্পোনেন্ট একটা থাকে। তো সেইখানেতে কি হয় যে স্টুডেন্টরা যে আছে সেখানেতে স্টুডেন্টরা নিজেদের যে রেগুলার কোর্সটা যেটা আছে সেটা দিয়ে পড়াশুনো করে, প্লাস ওরা যে আমাদের যে আলাদা আলাদা ফ্যাকাল্টি মেম্বাররা যারা আছেন ওদের কাছে ওরা তারা গিয়ে প্রজেক্টেতে জয়েন করে নেয়। তো সেইখানে তাদের একটা ট্রেনিংও হয়। তাছাড়াও যে রয়েছে আমাদের মানে ডিফারেন্ট প্রোগ্রামস রয়েছে, যেরকম আপনার ইনোভেশন প্রোগ্রামস যেটা রয়েছে যেটা মানে ফর নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যেরকম আপনার স্কিলএক্স প্রোগ্রাম হয়ে গেল কিংবা কম্পিউটার সায়েন্স আপনাদের হ্যাকাথন হয়ে গেল। তো ইন্টার্নশিপের ব্যাপারটা আমি এখানে বলতে চাই, ইন্টার্নশিপ আমাদের এনকারেজ করা হয়। যেমন ধরুন আমাদের একটা সামার ভেকেশন বা উইন্টার ভেকেশন যে পোর্শনগুলো থাকে, তো 2 উইকস 3 উইকস বা 4 উইকসের যে ইন্টার্নশিপগুলো সেগুলোতে আমরা এনকারেজ করি। মানে ধরুন বিভিন্ন আইআইটিস বা এনআইটিস এগুলো তো অনেকেই ইন্টার্নশিপ প্লেসমেন্টের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়। মানে অ্যাকচুয়ালি আমাদের যে সিলেবাস আছে এবং আমাদের ছাত্রছাত্রীরা যে জব মার্কেটে যায়, তো দ্যার ইজ আ গ্যাপ। তো টু ব্রিচ দ্য গ্যাপ এই ইন্টার্নশিপগুলো দরকার আছে। তো সেই জন্য সেটাও আমরা মানে অনেকটাই উৎসাহ দেওয়া হয় এটার বিষয়ে, এবং স্টুডেন্টরা নিজেও অনেকে মানে খোঁজ খবর নিয়ে তারা নিজেরাও অনেকে মানে ইন্টার্নশিপগুলো আমাদেরকে ইনফর্ম করে যে ম্যাম এরকম যাচ্ছি আমরা, তো দে গেট দ্য পারমিশন টু ডু দ্যাট। আর অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আছেন যারা হয়তো অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া, তারা যখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা কলেজগুলোতে ভর্তি হতে যান তাদের একটা দুশ্চিন্তার কারণ থাকে, তারা অর্থনৈতিকভাবে সেটা কোপ আপ করে উঠতে পারবেন নাকি। তো সেক্ষেত্রে আপনাদের কোনো অর্থনৈতিক সহযোগিতা বা স্কলারশিপ এই প্রোগ্রামগুলো আপনাদের ইউনিভার্সিটির মধ্যে রয়েছে? বিভিন্ন ধরনের স্কলারশিপ আমাদের প্রোভাইড করা হয়, তার মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওয়ান অফ দেম। এছাড়াও মানে ওদের একটা বোধহয় কিছু সার্টেন পার্সেন্টেজ স্কোর করতে হয়, যে একটা কিছু সার্টেন একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে যে এই পার্সেন্টেজ তুমি যদি স্কোর করো এভরি সেমিস্টার, সো 50% তোমাদের ফিজ ওয়েভ অফ হয়ে যায়। তো সেটাও সেই সুবিধাটাও আমাদের দেওয়া হয়। তো এরকম অনেক ক্যাটেগরিক্যাল স্কলারশিপই আছে। মানে কিছু যারা মানে ব্যাকগ্রাউন্ড মানে তাদের যারা ফাইন্যান্সিয়ালি ভীষণই উইক, তাদের একটা প্রুফ দিলে পারে তাদের কিছু পার্সেন্টেজ আমরা ওয়েভ অফ করে দিই। এরপর তাদের যদি দেখা গেল যে সেমিস্টার ওয়াইজ দে আর স্কোরিং ভেরি ওয়েল, তো সেক্ষেত্রে তখন অনেকটাই মানে সেক্ষেত্রেও সেই ওয়েভ অফটা থাকে ওদের ফিজে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কী রকম? দেখুন মানে যে রয়েছে এখন এটা নোন ফ্যাক্ট যে উইদাউট কোলাবোরেশন চলা মুশকিল। কারণ আগে আমরা শুনতাম যে হ্যাঁ মানে ইন্ডিভিজুয়াল লেভেলেতে যে রয়েছে মানে ইনভেনশন হচ্ছে, কিন্তু এখন যে রয়েছে সবই কোলাবোরেশনেতে হয়।
মানে ম্যাক্সিমাম যেগুলো আছে। তো সেই ক্ষেত্রেতে যে রয়েছে আমাদের ইউনিভার্সিটিও যে রয়েছে অনেকটা এগিয়েছে, সেটা হলো মানে ন্যাশনাল লেভেলেও আর ইন্টারন্যাশনাল লেভেলেতেও। মানে আর ইন্টারন্যাশনাল লেভেলেতে যদি আমি বলি তাহলে ওটা দুটো লেভেলেতে আমাদের যে রয়েছে কোলাবোরেশনগুলো হতে থাকে। সেটা হলো একটা হলো মানে ডাইরেক্ট ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। সেই ক্ষেত্রে কি হয় যে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামস আছে, তারপরেতে কোলাবোরেটিভ প্রজেক্টস যে রয়েছে ওগুলোর সাবমিশন আছে, তারপরে নলেজ এক্সচেঞ্জ আছে, যেরকম আপনার যে কনফারেন্সেস হলো, সেমিনার্স হলো, সেইখানেতে যে রয়েছে মানে আমাদের ফ্যাকাল্টি মেম্বার গিয়ে ওখানেতে মানে প্রেজেন্ট করলেন, তারপরে ওনাদের যে রয়েছে ওনারা এসে এখানেতে মানে গেস্ট মোডেতে ওনারা মানে অ্যাজ আ গেস্ট স্পিকার ওনারা এসে মানে টক দিলেন, এগুলো হয়। তারপরেতে আপনার জয়েন্ট পিএইচডি গাইডেন্সের জন্য যে রয়েছে জয়েন্ট পিএইচডি গাইডেন্সের একটা মানে অপশন আছে। তো এরকম করে অনেকগুলো যে রয়েছে আমাদের মানে ওভার। এখানে একটা আমি মেনশন করতে চাই, স্যারই বলছিলেন যে আমরা অলরেডি এআইইউ এর একটা মেম্বার, মানে অল ইন্ডিয়া ইউনিভার্সিটির একটা মেম্বার আমাদের জেএস ইউনিভার্সিটি, এবং রিসেন্টলি 2025 সালে আমাদের ভিসি মিটও আমাদের ইউনিভার্সিটি মানে হোস্ট করলো তো সাকসেসফুলি। তো দ্যাট ইজ অলসো অ্যান বিগ অ্যাচিভমেন্ট যে মানে ইস্টার্ন রিজিয়নে মানে এরকম একটা প্রাইভেট ইউনিভার্সিটি গট দ্য চান্স কি পুরো ভাইস চ্যান্সেলারসদের মিটটাকে কন্ডাক্ট করার, এবং সেখানে বিভিন্ন ইউনিভার্সিটির মানুষদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করে একটা মানে নেটওয়ার্ক বিল্ড করা, সেটাও একটা মানে ওটা একটা আমাদের ইউনিভার্সিটির একটা বিগ অ্যাচিভমেন্ট। আর আমি যদি একটু জানতে চাইবো প্রি প্লেসমেন্ট মানে প্লেসমেন্টের আগে তাকে তৈরি করা হচ্ছে কিভাবে? হ্যাঁ, মানে সেইটা মানে এমনিতে তো ধরুন আমাদের একটা টিচিং পদ্ধতি যে আমরা প্রত্যেকবার কি হয় আমাদের মিড সেমিস্টার কন্ডাকশন হয়, মিড সেমিস্টার কন্ডাকশনের পরে আমাদের মার্কস ভিত্তিক আমরা কিছু উইক স্টুডেন্ট এবং স্ট্রং স্টুডেন্ট মানে আমরা আইডেন্টিফাই করি। এবারে যারা স্ট্রং স্টুডেন্ট তারা তো দেখুন না নিজেদের চেষ্টায় নিজেরা মোটামুটি অনেকটা জায়গায় দাঁড়িয়ে যায়, তো যেরকম যারা উইক স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা স্পেশাল ক্লাস কন্ডাক্ট করি। তো এই করে করে আমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার থেকে আমরা এই ব্যাপারটা করি, তো যতদিন মানে যতক্ষণে তারা 8th সেমিস্টারে যায় তো যারা উইক স্টুডেন্ট তারা অনেকটাই বুস্ট আপ। এবারে সেইখানে গিয়ে দাঁড়িয়ে যখন তারা প্লেসমেন্টের বিষয়ে যখন তারা মানে হয় যে যেখানে ল্যাক করে, তো আমাদের ব্রাশ আপ ক্লাস মানে কন্ডাকশন হয়। যে যারা ধরুন মানে আমাদের তো অ্যাকচুয়ালি ইন্টারভিউতে কি হয় যে বেসিক কোর সাবজেক্টগুলোর যে মানে কোয়েশনিয়ারগুলো, এবার অনেক স্টুডেন্টই যে ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্ট পড়েছে সেটা 8th সেমিস্টারে গিয়ে অনেকটাই সেক্ষেত্রে আর কি মানে ওয়াশ আউট হয়ে যায়। তো সেখানে ব্রাশ আপ ক্লাসেস আমরা কন্ডাকশন করি যাতে আবার সেগুলো রিক্যাপচুলেশন করে মানে যাতে তারা ইন্টারভিউ বোর্ডের কাছে গিয়ে আবার নিজেকে ভালো রিপ্রেজেন্ট করতে পারে, তো সেই জিনিসগুলো রয়েছে। আর এই পড়াশোনার বাইরে এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি আপনাদের ছাত্রছাত্রীদের মানে স্পোর্টসের উপর স্পোর্টসে তো আমাদের ফোকাস আছে, কেন মানে আপনার মানে স্টেট লেভেল যে রয়েছে, তারপরে তো এখানেতে মানে ডিফারেন্ট মানে ইন্টার ইউনিভার্সিটি গেমস এগুলোকে খুব প্রমোট করা হয় আমাদের এখানে। তাছাড়াও যে রয়েছে আমাদের মানে যে রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা ইনোভেশনস যেগুলো রয়েছে সেগুলোর উপরও অনেক ফোকাস করা হয়। যেরকম আপনার মানে এই যে হ্যাকাথন যেটা হচ্ছে, বিভিন্ন ধরনের হ্যাকাথন আমাদের কন্ডাকশন হয়, যেটা 30 আওয়ার্স 36 আওয়ার্স নন স্টপ, মানে সেক্ষেত্রে ছেলেমেয়েরা মানে রাত জেগে পুরো মানে হ্যাকাথনের এটাই তাই যে স্ক্র্যাচ থেকে শুরু করে একদম একটা প্রোডাক্ট বিল্ড আপ করা, তো সেটা 30 to 36 আওয়ার্স ওরা নন স্টপ না ঘুমিয়ে না খেয়ে ওরা করে, তো সেগুলো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হয়। আর এছাড়া তো আমাদের মানে বিভিন্ন মানে কালচারাল প্রোগ্রামস তো হতেই থাকে, বিভিন্ন কম্পিটিশনস, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে যে ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করা, সেই জিনিসগুলো মানে এজ আ পার্ট অফ জব। তারপরে তো আপনার আরেকটা আমাদের যেটা খুব মানে খুব এনকারেজ করা হয় সেটা হলো একটা স্কিল এক্স প্রোগ্রাম যেটা আছে, সেটা ওটা পার্ট অফ দ্য রেগুলার কারিকুলাম কিন্তু নয়। সেইখানেতে কি হচ্ছে যে স্টুডেন্টরা মানে ফ্রম দ্য আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টু পোস্ট গ্র্যাজুয়েট লেভেল সকলেই মোটামুটি তারা কি করে, তারা নিজেদের এরিয়া অফ ইন্টারেস্ট আইডেন্টিফাই করে। কারণ ক্লাসেতে যে রয়েছে ক্লাসেতে নানা রকম কেস স্টাডি তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে নানা রকম প্রবলেমের বিষয়ে বলা হচ্ছে, তো তারা কি করে, তারা এসবের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে তারা কোনো একজন মেন্টারকে অনেক সময় নিয়ে নেয়, আর অনেক সময় তো তারা নিজেরা ওই আইডিয়া নিয়ে এসে তারা কি করে একটা প্রোডাক্ট ডেভেলপ করলো, এই প্রোডাক্টটাকে তারপর তারা ডিসপ্লে করে, আর ডিসপ্লে করে সেইখানেতে কি করা হয় যে আর ওটা আর একটা তাতে একটা খুব মেইন ক্রাইটেরিয়া হলো হাউ মার্কেটেবল ইট ইজ, যে ওটা কতখানি মার্কেটে যেতে পারবে। তো এইখানেতে ইনহেরেন্টলি আমাদের কি করা হচ্ছে যে শুধু জব সিকার না,
আমরা জব ক্রিয়েটারের একটা রোল যে রয়েছে ওদেরকে দেওয়ার চেষ্টা করছি, যে ওই ভিশনটা যে রয়েছে ওরা ডেভেলপ করার চেষ্টা করে। আর এইখানেতে যে রয়েছে জাজেস যারা আসেন এইসব স্কিলএক্স প্রোগ্রামগুলোতে, মোর অফেন দ্য নট, মানে বেশিরভাগ সময়তে কি আমরা ইন্ডাস্ট্রি থেকে আমরা জাজেসদেরকে নিয়ে চলে আসি। তো সেই সময় তো ওনারা কি করেন যে ওই এইসব যখন ওনারা যখন ইভ্যালুয়েট যখন করেন তখন ওনারা ইনপুটস দিতে পারেন এদেরকে, ওনাদের অভিজ্ঞতার কথাটা শেয়ার করতে পারেন, যে শেয়ার করতে পারেন। তখন এইসব জিনিসগুলো যে রয়েছে, এইসব প্রোগ্রামগুলো যে রয়েছে, তখন এইসব প্রোগ্রামগুলো কন্ডাক্ট করা হয় টু এনকারেজ মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যে শুধু মানে টেক্সট বুক ওরিয়েন্টেড হলে চলবে না, শুধু স্টাডি করলে চলবে না, দে হ্যাভ টু লার্ন। মানে এই স্কিলএক্স প্রোগ্রামটা পুরো আমাদের জেএস ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট না, সেন্ট্রালি কন্ডাক্ট করা হয়। মানে এটা একটা মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ইন আওয়ার ইউনিভার্সিটি। একদম সংক্ষেপে জানতে চাইবো যে 10 বছর আপনারা পেরিয়ে এসেছেন, আগামী 10 বছরের লক্ষ্য কি? মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে আগামী 10 বছরে এখন মানে আমি তো নিজের ডেভেলপমেন্ট নিয়েও সবসময় ডিস্যাটিসফ্যাকশন থাকে, যে অলওয়েজ মানে ক্রেভিং ফর মোর। তো সেক্ষেত্রেও মানে আরও চাইবো যে স্টুডেন্টরা আরও ভালো ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আরও বেটারমেন্ট, প্লাস রিসার্চের দিক থেকে আরও বেটারমেন্ট, যে রিসার্চটা আরও বেশি মাত্রায় যাতে স্টুডেন্টদের মধ্যে ইনকর্পোরেট করা যায়। এখন মানে যদি 50% স্টুডেন্টস আর এনকারেজ, তাহলে এটা চেষ্টায় থাকবে যাতে 80 to 90% স্টুডেন্ট যাতে রিসার্চ ওরিয়েন্টেড হয়। এবং মানে অ্যাকচুয়ালি একটা কি রিসার্চ মানসিকতাটা না খালি মানে সবসময় যে সেই মানে টিপিক্যাল যে গবেষণার ব্যাপারটা তা কিন্তু নয়, মানে রিসার্চটা কিন্তু ইন্ডাস্ট্রি স্পেসিফিকও। মানে যেখানে আমাদের আপনি দেখবেন টিসিএস বলুন, ক্যাপজেমিনি বলুন, সিটিএস বলুন, ওদের কিন্তু নিজস্ব একটা রিসার্চ উইং আছে, আইবিএম রিসার্চ উইং আছে। কারণ ওদের মানে ওখানেও কিন্তু যে এমন না যে রিসার্চ করে খালি যে একাডেমিক্সেই আসতে হবে বা অ্যাজ অ্যান প্রফেসরই জব করতে হবে, নট দ্যাট। মানে রিসার্চ এমন একটা জায়গা যেখানে আমরা মানে বিভিন্ন কর্পোরেটে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও মানে সেখানে কন্ট্রিবিউট করার জায়গা থাকে, এবং সেটা একটা মানে হাই প্রেস্টিজিয়াস এবং হাই পেইং জব। একেবারে আপনার এই কথার সূত্র ধরেই আমি বলতে চাইবো যে যারা আগামী দিনে 12 পাস করে জেআইএস ইউনিভার্সিটিতে ভর্তির কথা ভাবছো, তারা কিন্তু এই দিকটাও লক্ষ্য রেখো যে কোনো একটা ইউনিভার্সিটি সাধারণ থেকে ভালো তখনই হয়ে ওঠে যখন তারা গবেষণা ক্ষেত্রে ইনভেস্ট করতে শুরু করে। আর এই উৎসাহ সবসময় কিন্তু অভিজ্ঞ যারা প্রফেসর রয়েছেন তারাও দিয়ে থাকেন জেআইএস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।